আমাদের সঙ্গে অতিথি হিসেবে এই মুহূর্তে স্টুডিওতে আছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। কথা বলবো তার সঙ্গে। আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? ভালো আছি, খুব ভালো আছি। আচ্ছা, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আসলে আলোচনা চলছে, সেই বিষয়টি আসলে সবার দৃষ্টিতে, সবার নজরে। আমি একটু জানতে চাই যে আপনারা আসলে কেমন চাইছেন আসলে অন্তর্বর্তীকালীন সরকারটা। সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে, অর্থাৎ প্রধান উপদেষ্টা করে একটা অন্তর্বর্তীকালীন সরকার চাইছে। আপনাদের প্রতিক্রিয়া কি এটাতে? দেখুন, আজকে বাংলাদেশের যেই দ্বিতীয়বার মুক্তি ঘটল, আমি বলি বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো, এর পেছনে বহু মানুষের ত্যাগ আছে, বহু মানুষের রক্ত আছে, বহু মানুষের দিনের পর দিন নির্যাতনের ইতিহাস আছে। সুতরাং আজকের যে বাংলাদেশ, এটা ছাত্র জনতা সকলের বাংলাদেশ। সুতরাং যে সিদ্ধান্তে আসুক না কেন, সকলের সমন্বিত একটি সিদ্ধান্তই প্রিভেইল করবে বলে আমি বিশ্বাস করি। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে তো একটা কথা বলতেই হয় যে বাংলাদেশের মুখ তিনি সারা বিশ্বে পরিচিত করেছেন, উজ্জ্বল করেছেন, আমাদের সকলকে তিনি গর্বিত করেছেন। এবং তিনি এমন একজন ব্যক্তি যিনি কোনোদিন কোনো রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না, এবং গত স্বৈরাচার সরকার যারা পালাতে বাধ্য হলো গতকাল, তাদের সময় তিনি ভীষণভাবে নির্যাতিত হয়েছেন, অপমানিত হয়েছেন। এবং গণমানুষ, সাধারণ মানুষ, আমরা কিন্তু ওনাকে ভীষণ শ্রদ্ধা করি। আমি আমার দলীয় পরিচয়ের বাইরে গিয়েও বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে যখন দেশের বাইরে যাই, আমার পাসপোর্ট দেই এবং বলি আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশের একজন মানুষ, তখন অটোমেটিক্যালি আমার গর্বে মাথা উঁচু হয়, বুক ফুলে যায়। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ওনার গ্রহণযোগ্যতা, ওনার জনপ্রিয়তা এবং বাংলাদেশকে সারা বিশ্বের কাছে উজ্জ্বল করবার ক্ষেত্রে ওনার যে ভূমিকা, সেই ভূমিকার সকল কিছু বিবেচনায় নিয়ে মানুষ যদি মনে করেন যে তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা যায়, তাহলে নিশ্চয়ই তাই, কেন নয়। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার। আচ্ছা, আমি আপনার কথার প্রসঙ্গ ধরে একটু বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা শোনা যায়, এটা আসলে কথিত, সেটা হচ্ছে যে উনি দীর্ঘ সময়ের জন্য আসতে চান, স্বল্প সময়ের জন্য আসলে কাজ করতে চান না কিংবা ক্ষমতায় থাকতে চান না। সেই ক্ষেত্রে যদি আমি বলি যে 3 মাসের মধ্যে সবকিছু কি করা সম্ভব? এই যে ভোটার তালিকা হালনাগাদের ব্যাপার আছে, নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয় রয়েছে, আরো অনেক আনুষঙ্গিক ব্যাপার আছে। তো এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে আপনি কথা বলছিলেন, এটি যদি দীর্ঘায়িত হয়, কিংবা বিএনপি আসলে কি চায়? দেখুন, 3 মাস সময়সীমাটা আসলে কোথা থেকে আসছে? তত্ত্বাবধায়ক সরকারের যে প্রভিশন, যেখানে 3 মাস ছিল, সেটা তো উঠে গেছে সংবিধান থেকে। এটা জাস্ট ধরে আর কি আমি বলেছি। হ্যাঁ, এখন কতদিন হবে? হ্যাঁ, ছিল। হ্যাঁ, এক সময় ছিল। আমি এই যে গণ অভ্যুত্থান হলো গতকাল, তারপর কিন্তু আমি লক্ষ্য করেছি যে আমাদের বেশ কিছু মিডিয়া হাউসে হামলা চালানো হয়েছে। আমি আজকে লক্ষ্য করলাম আমাদের পুলিশ মহাপরিদর্শক, উনি বেশ গোপন জায়গা থেকেই মনে হয় ভিডিও বার্তার মতনই দিচ্ছিলেন। উনি ওনার পোশাকে নেই এবং হি ওয়াজ নট অ্যাট হিজ অফিস, অ্যাট লিস্ট এটুকু পরিষ্কার বোঝা গেছে। বাংলাদেশে তো আগেও সরকার পরিবর্তন হয়েছে, 96-তে হয়েছে, 2001-এ হয়েছে, 8-এ হয়েছে। আমরা তো এই ধরনের হামলা, এ ধরনের তীব্র রাগ, গণভবন ভাঙা, বঙ্গভবনে সংসদে ভাঙা, এরপরে আপনার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে হামলা করা, 32 নম্বরের বাসা ভাঙা, এগুলো তো হয়নি। আওয়ামী লীগ তো আগেও এসছে, 96 সালে আওয়ামী লীগ ক্ষমতা এসছে, 91-তে বিএনপি এসছে, এগুলো তো আমরা দেখিনি। মানুষের এই তীব্র রাগের কারণ কি? কারণ হয়তোবা যে সরকারটি ছিল, স্বৈর সরকারটি ছিল, ফ্যাসিস্ট সরকারটি ছিল, এই দানব সরকারটি আসলে সকল প্রতিষ্ঠানকে এমনভাবে দলীয়করণ করেছে, এমনভাবে বাধ্য করেছে তাদের বয়ানটাই বারবার করতে, পুলিশ বাহিনীকে আজকে পালিয়ে বেড়াতে হচ্ছে। অনেক সাধারণ পুলিশ সদস্য আছেন, আমার দুঃখ লাগে, সত্যি বলছি। আমার বাসা যে রাতে ভাঙচুর হলো, আমার বাসায় রাত 2:30টার সময় কিন্তু আমার থানা থেকে 2জন অফিসার গিয়েছিলেন, ওরা কিন্তু গিয়েছিলেন। সুতরাং আমাদের সাধারণ পরিবারের ছেলেরা অনেকে আছেন পুলিশ সদস্য, কিন্তু তাদের সকলকে পালিয়ে বেড়াতে হচ্ছে। এমনই দানব সরকার। তো এই সকল কিছু মেরামতে তো কিছু সময় লাগবে, তাই না? মানুষের ভেতরে যে গভীর ক্ষত, যে ডিভিশন তৈরি করেছে এই সরকার গত 15 বছরে, যেই ভীষণ রকম দুঃখ, বেদনা, ক্ষত, ক্ষোভ, রাগ,
এই সকল কিছুর নিরাময় তো কিছু সময় আপনাকে দিতে তার মানে হবে। সময় দীর্ঘায়িত হলে আপনাদের, এখন আপনি বলছেন যে কোনো সমস্যা নেই। আমি ব্যক্তিগতভাবে একজন নাগরিক হিসেবে, ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে এবং একজন আইনজীবী হিসেবে মনে করি রাষ্ট্র মেরামতে কিছু সময়, অ্যাটলিস্ট একটা স্টেবল অবস্থায় আসতে কিছু সময় আপনাকে আচ্ছা, দিতে হবে। আমার কাছে মানে বেশ কিছু প্রশ্ন আমার আরো রয়েছে। একটা বিরতিতে আমাদের যেতে হবে, বিরতির পর ফিরে এসে আমরা আলোচনায় ফিরবো আবারও। স্বাগত আরো একবার ডিবিসি সংবাদে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে এই মুহূর্তে স্টুডিওতে আছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। কথা বলছি তার সাথে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে কথা বলছিলাম। আপনার কাছে আমার বেশ কিছু প্রশ্ন রয়েছে। এই যে একটা পরিবর্তন, পট পরিবর্তন, শিক্ষাটা যদি আমি বলি, শিক্ষার জায়গাটা আসলে বিএনপি এখন আসলে কি ধরনের পদক্ষেপ নেবে? আমার কাছে প্রথম শিক্ষায় মনে হয় নেভার আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ কমন পিপল। সাধারণ মানুষের যে দুর্নিবার শক্তি, সেই শক্তিকে আসলে কোনো রাজনৈতিক দলের বা কোনো রাজনৈতিক ব্যক্তির অবজ্ঞা করা উচিত না। অতিরিক্ত অহংকার, অতিরিক্ত আত্মবিশ্বাস একটা সময় ধ্বংস নিয়ে আসে। এবং আমার মনে হয় যে চারপাশে যদি আপনি আসলে ইয়াস বস নিয়ে ঘোরেন, তাহলে না আপনার কাছে সত্য কথা অনেক দেরিতে পৌঁছবে। যখন পৌঁছবে তখন আসলে আপনাকে পালায় যাওয়া ছাড়া আপনার হাতে আর কোনো উপায় থাকবে না। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশকে বারবারই আসলে রক্ত দিতে হয়েছে। আমরা বাংলাদেশের জন্মের পরে আমরা 90-এ রক্ত দিয়েছি, 2024-এ রক্ত দিলাম, এবং এর আগে তো গত 10 বছর অবর্ণনীয় নির্যাতন হয়েছে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর। সেগুলো যদি আমরা মাথায় রাখি, আমার মনে হয় যে পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার, একটা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের রাস্তাটা সকল রাজনীতিবিদেরই রাখা উচিত। এবং অতিরিক্ত দম্ভ, অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অতিরিক্ত ইয়াসম্যান টাইপের মানুষ, মোসাহেব, তাদের কাছ থেকে মনে হয় শিক্ষা নেওয়া উচিত, একটু দূরে থাকার দরকার। আপনার কথার প্রসঙ্গ ধরেই বলতে চাই, আপনারাই বলছেন যে গত 10 বছরে 15 বছরে যে পরিমাণ অত্যাচার হয়েছে, বিএনপি যদি ভবিষ্যতে ক্ষমতায় আসে একটি ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে, তারা কি একইভাবে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠবে? আমি বিশ্বাস করি না। কারণ আমি দেখেছি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি কিন্তু ওনার প্রথম স্পিচেই বলেছেন যে অনেক অত্যাচার, অনেক নির্যাতন আমাদের চেয়ারপারসন থেকে শুরু করে প্রত্যেকটি মানুষের ওপর করা হয়েছে। এবং আমরা যদি তাই করি তাহলে আর তাদের সাথে আমাদের ডিফারেন্সটা কি থাকলো? এই যে শান্তির বার্তা দিয়ে নতুন যাত্রা শুরু হচ্ছে, আমি বিশ্বাস করি এই শান্তির বার্তাটা আমরা সকলেই যার যার জায়গা থেকে সমুন্নত রাখতে পারবো। এবং বাংলাদেশে আর কোনো হানাহানি, আর কোনো দলের জায়গা থেকে প্রতিশোধ নেয়া, এই জায়গাগুলোতে আমরা মনে করি আর পুনরাবৃত্তি হবে না। এবং আমাদের মহাসচিব তিনি কিন্তু শুরু থেকে একটা কথাই বলছেন যে আপনারা শান্ত থাকুন, আপনারা শান্ত হন, কোথাও কোনো হামলা করবেন না। এবং আমি বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আসলে আমি সকলের কাছে বলছি, হাত জোর করে বলছি, কোনো রকম কোনো হামলা, কোনো রকম কোনো সহিংসতা নয়। এবং আমাদের পাশে যেই বন্ধুরা আছেন, সংখ্যালঘু বন্ধুরা আছেন, তাদের নিরাপত্তার দায়িত্বটা আপনারাই নেবেন, আমি এটুকু আশা করি। আমার কাছে আরেকটা প্রশ্ন আছে, অনেক প্রশ্নই আছে কিন্তু সময় সংক্ষেপ। সেটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে তার পরবর্তীতে যেসব প্রক্রিয়া, নির্বাচন, একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে, এর আগেও আমি বললাম বিএনপি যদি নির্বাচনে আসে, আমি বলেছি তখন আপনারা প্রতিশোধ পরায়ণ হবেন কিনা। এখন আমি বলছি দেশে বিরোধী দল তাহলে কে হবে? এখন শক্তিশালী বিরোধী দল আমরা মানুষের শক্তিতে বিশ্বাস করি, আমরা মানুষের রায়ে বিশ্বাস করি, আমরা মানুষের যা নির্ধারণ করে মানুষ তাতে বিশ্বাস করি। সুতরাং বিএনপি সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলও তো সকলেই নির্বাচনে অংশ নেবে। যে সেকেন্ড মেজরিটি পাবে সেই বিরোধী দল হবে, যে ফার্স্ট মেজরিটি পাবে সেই সরকার গঠন করবে। এভাবেই হবে, যেটা গণতান্ত্রিক প্রক্রিয়া যা সেভাবেই হবে। কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে যখন বিএনপি নির্বাচনে আসেনি, তখন যখন আওয়ামী লীগ ইলেকশন করলো, তখন দেখা গেল যে জাতীয় পার্টি, মানে ব্যাপারটা শক্তিশালী বিরোধী দল বলতে যা বোঝায় তা তো থাকছে না। মানে তা কি থাকছে? আপনার কি মনে হয়? দেখুন, গত 15 বছর বাংলাদেশে কোনো রাজনীতি ছিল না। বাংলাদেশের রাজনীতিকে সমূলে উচ্ছেদ করে একটা মাফিয়া তন্ত্র কায়েম করা হয়েছিল, এক ব্যক্তির শাসন কায়েম করা হয়েছিল, এবং তিনি কিছু অলিগার্কদের নিয়ে একটি মজমা বসিয়ে তিনি শাসন করেছেন বাংলাদেশ। একটা গণতান্ত্রিক দেশ আসলে এরকম হওয়ার কথা না, হয়ও না।
আমি মনে করি যে নতুন যে সরকার গঠিত হবে বা যে নির্বাচনটি হবে সেখানে ছোট বড় মাঝারি সকল দল অংশ নেবে এবং গণমানুষ তাতে ভোট দেবে। আমার এক সময় দেখেছি যে 90 বছরের বৃদ্ধা নাতির কোলে চড়ে এসছে ভোট দিতে। সেই দিন আমরা আবারও দেখব এবং খুব দ্রুতই দেখব আশা করছি। মানুষ যাকে সেকেন্ড পজিশনে দেবে, যাকে ফার্স্ট পজিশনে দেবে, সে সরকার গঠন করবে, যে সেকেন্ড হবে সে বিরোধী দল হবে। আমার একদমই সংক্ষেপে জানতে চাই, আরেকটি প্রশ্ন আমার কাছে রয়েছে, যে যারা হচ্ছে এই যে বৈষম্য বিরোধী যারা ছাত্র, যারা যে প্রস্তাব করেছে এবং যদি বিএনপি প্রস্তাব করে কিংবা অন্যান্য রাজনৈতিক দল প্রস্তাব করবে, কোনো সাংঘর্ষিক কোনো বিষয় থাকলে সেটাকে আপনারা মেনে নেবেন নাকি আলোচনা করবেন? আপনাদের প্ল্যানটা কি? একটা স্বৈরাচারী সরকারের শক্তি হচ্ছে বল প্রয়োগ করা, একটা গণতান্ত্রিক অ্যাটমসফিয়ারের শক্তি হচ্ছে আলাপ আলোচনা করা। আমরা গণতান্ত্রিক অ্যাটমসফিয়ারে প্রবেশ করেছি, আমরা আলাপ আলোচনার মধ্য দিয়েই একমতে আসতে পারবো বলে আমি বিশ্বাস করি। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ।